নমস্কার, আমি তপজা। আপনারা দেখছেন মাধ্যম। একটা সময় গ্রামের এক অতি সাধারণ মেয়েকে নির্বাচনে লড়তে দেখে অনেকেই বাঁকা হাসি হেসেছিল। আজ সে বিধানসভার একজন সরব প্রতিনিধি। নারী নির্যাতনের এই কলঙ্কময় পটভূমিতে দাঁড়িয়ে তার কি বলার আছে, তার এই জার্নিটা ঠিক কেমন ছিল, কতটা লড়াই করে তাকে উঠে আসতে হয়েছে, এই সমস্ত গল্পটা তার সঙ্গে শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী চন্দনা বাউরি। নমস্কার। চন্দনাদি, স্বাগত মাধ্যমে। কেমন আছো আগে বলো? এখন ভালো আছি। এখন তো বিধানসভা চলছে, কলকাতাতেই আছে। কালকে এসেছি আমরা। আচ্ছা আচ্ছা, তোমাকে যদি একদম প্রশ্ন করি, একদম অতি সাধারণ, মানে মাটির গন্ধ গায়ে মেখে তোমার উঠে আসা, তারপরে যখন তুমি বিধানসভায় এসে তোমার লড়াই শুরু করলে, তোমার পাশে তারা ছিল যাদেরকে তুমি টিভির পর্দায় একটা সময় দেখেছো, একদম গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে তারা উঠে এসছে। হ্যাঁ, কখনো গিয়ে কি মানিয়ে নিতে কখনো কোথাও সমস্যা হয়েছে? সেই সম্মানটা কি তুমি পেয়েছো এখানে এসে? দেখুন, প্রথমত আমি হঠাৎ করে তো এমএলএ হয়ে যাইনি। আমি সংগঠনের মানে মধ্য দিয়ে এসেছি, একদম নিচু স্তর থেকে বিজেপির সংগঠনটা করে 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 আমি আজকে এই জায়গাতে এসেছি। আহ, প্রথমে আমি মহিলা মোর্চায় জিএস ছিলাম, তারপরে মন্ডলের জিএস ছিলাম আদারের, তারপর আমি জেলা সেক্রেটারি, বাঁকুড়া ডিস্ট্রিক্টের সেক্রেটারি ছিলাম। তারপর সেখান থেকে আমাকে মনে হয়েছিল কোথাও গিয়ে পার্টির যে হয়তো লড়াই করতে পারবে বা লড়াই করছে ঠিকঠাক, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বিধায়ক হওয়ার জন্য ওনারা আমার নাম দিয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আমাদের যারা সংগঠনের যারা উপর নেতৃত্বরা আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো। কারণ সচরাচর আমরা যেটা দেখি যে রাজনীতি করতে গেলে নাকি অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, টাকা পয়সা না দিলে বিধায়ক হওয়া যায় না বা এমএলএ টিকিট পাওয়া যায় না, এরকম অনেক কিছু শুনেছি। কিন্তু আমার এতটা ইন্টারেস্ট ছিল না যে আমি এমএলএ হব বা এমএলএ হয়ে পরে একটা জায়গায় গিয়ে পরে আমি লড়াই করব, সেরকম মানসিকতা আমার ছিল না। কিন্তু আমি সংগঠনের দিক দিয়ে ঠিক ছিলাম। আমি সংগঠন করার জন্য যেখানে আমাকে পাঠাতেন, যেখানে যাওয়ার জন্য বলতেন, আমি সেখানে গেছি। মানে সকাল সন্ধ্যা যেখানে পাঠানো হয়েছে আমি সংগঠনটা করেছি, সংগঠনটা আমি ভালো বুঝতাম। তোমার লড়াইটা আর পাঁচজনের মতন নয়, কারণ তুমি একজন গৃহবধূ। তোমার ঘর সামলে তারপরে বাইরে গিয়ে তোমাকে এত মানুষের দায়িত্ব সামলাতে হয়। কিভাবে সবটা গুছিয়ে উঠতে পারো? কিভাবে করো সবটা? দেখুন, যখন আমি প্রথম সংগঠনে নামি তখন আমার ছেলেমেয়েরা একদম ছোট ছোট ছিল। তারপর আমার ছেলেমেয়েরা এতটাই অসুস্থ হয়ে যেত, মানে সবসময় তো মাকে কাছে পেতে নয়, তাইলে ঠিক টাইমে খাওয়া দাওয়া বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন করা বলুন, তাদের সেটা হতে নয়। তো সবসময় তারা অসুস্থ বেশি হয়ে যেত। তারপর আস্তে আস্তে নিজেরাই মানে অ্যাডজাস্ট করে নেয় নিজেরা। আমার বড় মেয়ে রান্না বান্না থেকে শুরু করে, আমার ছেলেটা তখন মানে দুই মেয়ে, আমার এক ছেলে, তো ছেলেটা সব থেকে ছোট। তো আমার বড় মেয়ে তখন ওকে সামলাতে। আর তার আগে যখন আমি আমি যখন সংগঠনের মধ্যে ছিলাম তখন আমি রান্না বান্না করে দিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে তারপর আমি আমার যে পার্টির কাজ, সেই পার্টির কাজে বেরোতাম। মানে তোমার বাড়ি থেকে প্রচুর হ্যাঁ, সম্মতি পেয়েছো বা সাপোর্ট? শুধু বাড়ির না, বাড়ি শুধু বললে ভুল হবে, আমার পাড়া পড়শিও আমাকে খুব হেল্প করেছেন। আমি হয়তো হঠাৎ করে আমাদের কোনো প্রোগ্রামের মেসেজ পেয়েছি, আমি আমার পাড়ার একটা যাকে বা আমার খুড়শাশুড়ি মানে কাকি শাশুড়ি যারা আছেন তাদেরকে বলতাম, কাকিমা আমার ভাতটা ফুটছে, এখনো পর্যন্ত হয় নাই, নামিয়ে দিবেন তো, ঢেলে দিবেন তো। তখন মেয়েটা এতটা পারতেও নাই। তো ওনারা করেছেন, অনেকেই সাহায্য করেছেন। শুধু পরিবারে বললে ভুল হবে, পাড়া পড়শি আমার ছেলেমেয়েরাও আমাকে অনেক সাপোর্ট করেছে, যার জন্য আমি মানে লড়াইটা লড়িতে পেরেছি। আগে একরকম জীবন ছিল আর এখন তুমি বিধায়ক, এখন তোমার আরেক রকম জীবন। কতটা পার্থক্য রয়েছে? কোনটা তুমি সব থেকে বেশি আনন্দ পাও, কোন জীবনটাতে? দেখুন, আমার তো মনে হয় যেখানে নিজেকে মানে কোনো কাজে নিযুক্ত করে দেওয়া হয় তখন মনে হয় যে এই কাজটাই ঠিক। প্রথমে যখন সংসার জীবনে ছিলাম, কাজবাজ করতাম, মিস্ত্রি কাজও করেছি, পাতা সেলাই করেছি, অনেক কিছুই করেছি। মানে জীবনে আপনার যেটা আমাদের গরিব পরিবারে যেটা হয় আর কি, আপনার জঙ্গলে কাঠ কুড়ানোর থেকে শুরু করে অনেক কিছুই করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমন জীবনটা মানে উপভোগ করেছি, মানে কষ্টটাকে মানে কষ্ট মনে করিনি, চালিয়ে নিয়েছি নিজেদের জীবনটাকে। আবার এখন যেমন বিধায়ক আছি, মানুষের আশীর্বাদ পেয়ে আমি একটা জায়গায় এসেছি, সেই জায়গায় দাঁড়িয়েও আমার যেটা কর্তব্য, আমার যেটা কাজ, আমি এটা মন দিয়ে করি। মানে এখন ছেলেমেয়েরা দূরে থাকেন, হোস্টেলে দিয়ে দিয়েছি, কারণ আমি সময় দিতে পারি না তাদেরকে। তাদেরকে ঠিক টাইম মতো খাওয়ানো ধোয়ানো এটাও আমি করতে পারি না তাদেরকে। এই 2024 সালেই হোস্টেলে দিয়েছি।
তো এখন আমরা নিজেরা তো বাড়িতে থাকি না, সবসময় এনি টাইম সংগঠন সংগঠন পার্টির কাজে সবসময়তেই পুরো সময়টাই তোমার এখন এই কাজের দিকে হ্যাঁ, মন হ্যাঁ। দিয়ে রয়েছে। সবসময়। তো তুমি চন্দনা বাউরি এখন হচ্ছে একটা উদাহরণ, একজন নাম যাকে দেখে অনেকে ইচ্ছে করে যে আমিও একদিন এরকম চন্দনা বাউরি হব। তো তোমার সম্প্রদায়ে তো এরকম আরো অনেক মেয়ে রয়েছে যাদের মধ্যে এরকম গুণ রয়েছে, প্রতিভা, যারা হ্যাঁ। প্রতিভা রয়েছে, যারা উঠে আসতে পারে। তুমি তাদের দিকে কিভাবে হাত বাড়িয়ে দিচ্ছ এগিয়ে আসার জন্য? দেখুন, মনের জোর, মনের ইচ্ছা শক্তি যদি ঠিকঠাক থাকে, যে কোনো কাজ মানে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করা সম্ভব আমার মনে হয়। তারপরে কোনো প্রতিবন্ধকতায় কিন্তু কোনো মানুষকে আটকে রাখতে পারে না। নিজের ইচ্ছা শক্তিটা থাকা চাই। যদি মনে করেন যে আমি লড়াই করব, অবশ্যই সেই লড়াইয়ে আপনি জিতবেন এবং লড়াই করে আগে এগিয়ে যাবেন, মানুষের পাশে থাকতে পারবেন। সব দিক দিয়ে আপনি যদি মনে করেন যে আমি পারবো, তাহলে পারবেন অবশ্যই। মানে মনের মধ্যে ওই জেদ হ্যাঁ, মনের মধ্যে আপনার জেদ, মানসিকতাও থাকা চাই। টাকা পয়সা থাকলে সবকিছু হয় না। দেখুন, টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করা যায় ঠিকই, কিন্তু পাশে দাঁড়ানোটা সব থেকে বড় ব্যাপার। আমি হয়তো আমার সেরকম এখনো পর্যন্ত সেরকম ক্ষমতা নাই যে আমি মানুষকে 10,000 20,000 টাকা দিয়ে পরে তাদের পাশে দাঁড়াবো, কিন্তু আমি চেষ্টা করি কোনো বিপদে আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, থাকার, এটুকুন চেষ্টাটা করি আমার। তো তোমার এলাকার উন্নয়নের জন্য ধরো কিছু সামান্য পরিমাণ অর্থ বরাদ্দ থাকে, তুমি কি কিছুটা ভেবেছো মানে কোন কোন খাতে কিভাবে কোনটা ব্যয় করো? তোমার কি এরকম কিছু ভাগ করা রয়েছে যে কোন উন্নয়নের ক্ষেত্রে তুমি কোন টাকাটা বরাদ্দ করছো? দেখুন, ভাগ তো করা আছে আমার ওইখানে। যেহেতু রাস্তার এবং জলের সমস্যাটা সব থেকে বেশি, কিন্তু আমাদের যে কাজগুলো সেগুলো তো আমাদের মারফতে হয় না। আমাদের নামে হয়তো টাকাগুলো অ্যালট হয়, কিন্তু সেই কাজগুলো আমরা করতে পারি না। হয় বিডিও বা ডিএম মারফতে বা পঞ্চায়েত সমিতির মারফতে কাজগুলো হয়। তো আমি প্রথম বছর, দেখুন আমি তো নতুন, আমি তো অনেক কিছুই জানি না। তো আমি যখন আমার ওই যে আমাদের এমএলএ ফান্ডের যে টাকা, সেই টাকাটা যখন আমরা প্রথম পাই, তখন আমি বিডিওকে দিয়েছিলাম। তো উনি ঠিক মতো কাজটা করেন না, যেখানে প্রয়োজন নাই সেখানে করেছিলেন। তারপর আমি অনেকের আমাদের এমএলএদের মারফতে ওনারা আমাকে বলেন যে এইভাবে এইভাবে কাজগুলো করো, তাহলে তুমি কাজগুলো করতে পারবে। তারপরে এখন মোটামুটি মোটামুটি করতে পারছি, কিন্তু অনেক প্রেসার, অনেক চাপ, রাস্তা দিলেও করেন না। তারপরে আপনার আমি একটা শ্মশান ঘর দিয়েছিলাম, সেখানেও 2 বছর আমাকে ঝুলি রেখেছিলেন। তারপরে একটা মুক্ত মঞ্চ দিয়েছিলাম, বিডিওরা করতে চাইছিলেন। মানে বিডিওদের উপরেও প্রেসার আছে যে আপনারা বিজেপির বিধায়কদের কোনো কাজ করবেন নাই। কিন্তু দেখুন, আমি বিডিওকে বলি দেখুন, আপনি আপনার মেরুদণ্ডটা ঠিক রাখুন, এবং এই কাজটা তো আমার ব্যক্তিগত কোনো কাজ আমি করাচ্ছি না, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে এই টাকাটা সরকার অ্যালট করে। সেই টাকাটা যদি জনগণের উদ্দেশ্যে বা জনগণের এলাকার উদ্দেশ্যে যদি খরচা করা হয়, তাহলে খুবই ভালো হয়। তো এখন যিনি নতুন বিডিও যিনি এসেছেন, উনি কাজটা করাচ্ছেন এবং হচ্ছে। তো এটার দিক দিয়ে আমি ওনাকে ধন্যবাদ জানাবো, কারণ আগের যিনি ছিলেন উনি করেননি কাজগুলো। আচ্ছা, মানে আমি অনেকবার গেছি ওনার কাছে যে এগুলো করে দেন, কারণ এগুলো তো আমার নিজস্ব সম্পত্তি না, নিজের টাকাও না, সরকারের টাকা, এলাকার মানুষের উন্নয়নের জন্য, তো এটা খরচা করে দেন। আচ্ছা, তুমি তো বিরোধী দলের একজন বিধায়ক, তো শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের রাজত্বে তোমার কি কাজ করতে কোথাও হাত পা বাঁধা রয়েছে বলে মনে হয়? কাজ স্বাধীনভাবে করতে পারো না, এরকম কখনো তোমার মনে হয়েছে? অবশ্যই। আমি 2021 সালে যখন টাকাটা পেয়েছিলাম, ওই আপনার ফান্ডের টাকাটা, এলাকা উন্নয়নের, তো সেই টাকাটা বিডিওকে দিয়েছিলাম। উনি কি করেছেন জানেন, একটা পুকুর পাড়ে লাইট বসিয়েছেন, পুকুরের পাড়ে, যেখানে কোনো প্রয়োজন নাই। তো সেখানে এমনকি সেখানে সেই পুকুর পাড়ে যে লাইট গুলো বসানো হয়েছে, ছোট ছোট সরু সরু নেম প্লেট, চন্দনা বাউরির তহবিলের থেকে এটা খরচা হয়। তো সেই নেম প্লেট গুলো মানুষের মানসিকতা এতটাই খারাপ যে চন্দনা বাউরির কোনো কাজ করা যাবে না, চন্দনা বাউরির কোনো নাম এখানে সালতলা বিধানসভায় রাখা যাবে না, তার জন্য সেই প্লেট গুলো পর্যন্ত খুলে ফেলে দিয়েছে। মানে এইরকম মানসিকতা মানুষের। কিন্তু দেখুন, ওইটা তো সরকারের টাকা, এটা তো আমার চন্দনা বাউরির টাকা না, এলাকা উন্নয়নের টাকা, এলাকার মানুষের সুবিধার্থে দেওয়া হয় এই টাকাগুলো। কিন্তু মানুষ, কি বলবো, বলার কিছু নাই, মানসিকতা এতটা নিচু যে সেগুলো পর্যন্ত খুলে ফেলে দিয়েছে। আর স্কুলের উন্নয়ন, হাসপাতালের উন্নয়ন, সেগুলোর কি অবস্থা? দেখুন, আমাদের যদি এগুলো দিও, আমাদের কাজগুলো ওগুলো পঞ্চায়েত থেকে করাতে হবে, সেগুলো করবে নাই তো ওনারা। মানে তুমি কি দেখতে পাচ্ছ তোমার যতটা তুমি চেষ্টা করছো সেই অনুযায়ী উন্নয়ন কি কিছুটা হয়েছে? তোমার গ্রামের বাচ্চাটা কি গিয়ে পড়াশোনা করতে যাচ্ছে? সেই সরকারি স্কুলগুলো কি পড়াশোনার মান উন্নত হয়েছে? দেখুন, স্কুলের যেগুলো আমি গেছি, যেগুলো আপনার হোস্টেল আছে, হোস্টেলগুলোতে আমার বিধানসভাতে তিনটে হোস্টেল আছে, তিনটেই হোস্টেল আছে। তো সেখানে আমি 2টো হোস্টেলে গিয়েছিলাম। তো সেটা কেন্দ্র রাজ্য যৌথ মিলে হোস্টেলগুলো চলছে। তো সেখানে গিয়ে দেখলাম একটা হোস্টেলে
200 জন মেয়ে থাকে আর 200 জন ছেলেরা থাকে, মানে ওখানেই মানে থাকে ওনারা। তারপরে আশেপাশে আরো দিনে যারা পড়াশোনা শিখতেছে তারা তো আসেই, মানে আরো বেশি ছাত্রছাত্রী সেখানে উপস্থিত থাকে। কিন্তু একটা বাথরুম, মানে আমি অবাক হয়ে গেলাম যে 200 জন মেয়ে একটা বাথরুম কিভাবে ইউজ করবে। এটা একটা ভাবার বিষয় আছে। এটা আমি বিধানসভাতে বলেওছি যে যেখানে এসসি এসটি সম্প্রদায়ের মানুষের জন্য এত বড় একটা স্কুল, সেই স্কুলে একটি ওয়াশরুম, সেখানে মেয়েরা কিভাবে ব্যবহার করবে সেটাকে। এই মানে যেটা সরকারি স্কুল বলুন, যেগুলো প্রাইমারি প্রাইমারি যে স্কুলগুলো আছে সেগুলোতে একটা রুম বা দুটো রুম এরকম আছে। একটা স্কুলেই 1 2 3 4 সবাই একখানেই, সেখানে আলাদা আলাদা সাবজেক্টের মাস্টার নেই। মানে এই সমস্যাগুলো সাধারণ বেশিরভাগ দেখুন যে সরকারি স্কুলগুলো আছে সেগুলোতে আমাদের গরিব ঘরের ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তো সেখানে শিক্ষক তো নেই এবং একটাই পড়াশোনা করার জন্য একটি দুটি রুম। তো সেখানে কিভাবে পড়াশোনা করবে? যায় স্কুল যায়, ছেলেমেয়েরা স্কুল যায়। এখন বাবা মারাও চান যে শিক্ষিত হোক ছেলেমেয়েরা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার আমাদের মুখ্যমন্ত্রী উনি বলছেন এর আগে সিপিএম কম কম নাম্বার দিত, এখন আমরা ঢালাও নাম্বার দিই। কিন্তু ঢালাও নাম্বার দিয়ে কি লাভ? যদি আমি ঠিকঠাক প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, সেখানে যদি আমাকে 100 দেওয়া হয়, তাহলে সেই নাম্বারটা পেয়ে তো আমার কোনো লাভ নাই। আমি তো সেই শিক্ষাটাই পেলেও নাই, যেখানে গিয়ে পরে আমি 100কে 100 পেয়ে গেলাম। ঠিক এইগুলো দেখে পরে মনে হচ্ছে সব থেকে বেশি দুর্ভোগে আছে যারা আমাদের সাধারণ গরিব মানুষের ছেলেমেয়েরাই আছে। আর বড় বড় যারা বড় লোক তারা তো ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বড় বড় স্কুলে পড়াচ্ছেন, সেগুলো ধরো প্রাইভেট, সরকারি সেগুলো তো প্রাইভেট। হ্যাঁ, তাদের টাকা পয়সা আছে। আর সব থেকে খারাপ অবস্থা যাদের, তারা ওই সরকারি স্কুলে পাঠান। আচ্ছা, তোমার এলাকার যে সমস্যাগুলোর কথা আমরা আগে জানতাম, যে পাথর খাদানের বা মাওবাদী সমস্যা, সেগুলোর এখন কি অবস্থা? এই আমলে কি পরিণতি, সেগুলো কি হয়েছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে? মাওবাদী এলাকা তো অবশ্যই আমাদের যে খাতড়া আছে ওই দিকটাতে, তারপরে আপনার এই যে আমাদের গড়বেতার এদিকে ঝাড়গ্রাম যেটাকে বলে, এদিকে সেই সময় ছিল, কিন্তু এখন এতটা দেখা যায় না। আমার এলাকা যেটা, সেটা তো পুরো একদম পাথরের এলাকা। তো আমি জিতার পর থেকে পাথর খাদান বন্ধ করে দেওয়া হয়েছিল। বিজেপিকে ভোট দেওয়া হয়েছে, বিজেপি জিতেছে, এখানে পাথর চলবে না, পাথরটা বন্ধ করা ছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি একদিন গেলেন নবজোয়ার করতে, সেদিন গিয়ে পরে চালু করেছেন। দেখুন, আমরা পাথর খাদানের বিরোধিতা না, কারণ আমার বিধানসভাতে কোনো রোজগার করার জায়গা নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পাথর কেসা চলে, অবশ্যই খুবই ভালো, মানুষ কাজ পাবে। কিন্তু আমি চাই সেখানে লিগ্যালি হোক, ইনলিগেলে না। এই যে যেমন দেখুন, দুদিন আগে আমার বিধানসভাতে একটি মানুষ মারা গেছেন, আপনারা শুনেছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে। তো সেই যে ব্যক্তিটি মারা গেল, সে তো ইলিগাল কাজ করছিল, সে মারা গেছে, তার পরিবারের দায়িত্ব কে নেবে? তাকে তো ক্রিমিনাল ভাবে তার পরিবারকে হয়তো জেলেও খাটতে হতে পারে। তো এই যদি লিগেল থাকতো তাহলে তো তার পরিবার একটা সুবিধা পেত। অনেকে হয়তো ভাববেন যে চন্দনাবাড়ি হয়তো পাথর খাদানের বিরোধিতা করছে, পাথর ভাঙ্গার পাথর কেসারের বিরোধিতা করছে, কিন্তু না, আমরা চাই লিগেলই হোক, সবকিছু লিগেল চলো। শুধু পাথর না, আমার বিধানসভাতে বালি আছে, কয়লা আছে। বালিও এখন তো বর্ষাকালের দিন, তবুও বালি দেখুন দিন রাত বালি চলছে। আচ্ছা, এবং সেগুলো কি বেনিয়মই? হ্যাঁ, পুরোটাই বেআইনি। নিয়মে কিচ্ছু চলে না, ওই ড্রেসিং এর নামে এখনো চলছে। আচ্ছা আচ্ছা, তুমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গ একটু আগে তুলেছিলে, তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তুমি একজন মহিলা। তোমাকে যদি বলি যে মুখ্যমন্ত্রীর 3টে ভালো কাজ আর 3টে খারাপ কাজ, তুমি একটু পরপর পরপর যদি আমাদের সঙ্গে, দর্শকদের সঙ্গে শেয়ার করো, তোমার কি কি আসবে লিস্টের মধ্যে? দেখুন, ভালো কাজ তো আমি একটাও দেখতে পাইনি। উনি একজন মহিলা, লড়াই করেছেন, এক সময় জিতেছেন। ওনার লড়াইটাকে আমি কুর্নিশ জানাই, কারণ উনি প্রচুর মার খেয়েছেন সিপিএম এর আমলে। তো উনি যেভাবে মহিলা হয়ে লড়াইটা করেছেন, সত্যি একটা মহিলাদেরকে একটা মানে কি বলবো, উজ্জীবিত করে। কিন্তু তারপরে উনি যখন ক্ষমতায় চলে এলেন, ওনার ক্ষমতার এত দম্ভ হয়ে গেল যে উনি নিজেকে মনে করছেন উনিই সর্বেসর্বা, মানে উনি ছাড়া আর এই পশ্চিমবঙ্গে কোনো কিছু না, এরকম ওনার একটা মানসিকতা হয়ে গেছে। মানে ওনার ভালো দিক তো আমি কিছু দেখতে পাইনি। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে নারী নির্যাতনের একটা কলঙ্কময়, একটা কালো অধ্যায় চলছে। একজন কর্মরত চিকিৎসককে আরজি করে নির্যাতিত হতে হয়েছে এবং সে মারা গেছে। একজন মহিলা হিসেবে তোমার কখনো অসহায় মনে হয় না এই ঘটনাটা শুনে?
দেখুন, শুধু এই যে আরজি করের ঘটনাটা, এটা তো প্রথম বলে না, এর আগেও 2021 সাল থেকে আমরা অনেক এরকম ঘটনা দেখেছি। নির্ভয়া থেকে শুরু করে আমরা অনেক, কুচবিহার থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে আমরা অনেক ঘটনা দেখেছি, অনেক ঘটনা। কিন্তু মানুষ বিচার পায়নি, নারীরা অসুরক্ষিত। আমরা বারবার বিরোধীরা একটা কথাই বলেছি যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে নারীরা সুরক্ষিত নেই। নারীদেরকে বিভিন্ন রকম ভাবে কটূক্তি করা হয়, বিভিন্ন রকম ভাবে তাদেরকে খুন হয়ে যেতে হয়। আর এই যে আরজি করের ঘটনা, এটা একদম মানে শুধু পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও মানে বিশ্বের মানুষ ছিচি করছেন এই পশ্চিমবঙ্গে। যে পশ্চিমবঙ্গে বিবেকানন্দ জন্মেছেন, নেতাজি সুভাষচন্দ্র জন্মেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, সেই মা শারদা জন্মগ্রহণ করেছেন, সেই পশ্চিমবঙ্গে আজ এত বড় ঘটনাটাকে মানুষ ছিচি করছেন। মানে সত্যিই আমরা মহিলারা অসহায়, খুব অসহায়। আমরা মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আমরা আজকে নিজেদেরকে এতটাই অসহায় মনে করছি যে রাস্তাঘাটে বেরোতে আমাদের ভয় লাগে। তোমার এলাকার নারীর সেফটি নিয়ে তোমার কিছু প্ল্যানিং রয়েছে? ওখানকার মহিলাদের সুরক্ষা দেওয়া নিয়ে তোমার কিছু প্ল্যানিং রয়েছে? দেখুন, এর আগে আমরা থানাতে গিয়েছিলাম, যে বিভিন্ন জায়গায় এরকম যেগুলো দেখছি আমরা আশেপাশে। আমাদের বাঁকুড়াতেও একটি ঘটনা হয়েছে, অভয়ার ঘটনার পরেও বাঁকুড়া বিষ্ণুপুরে একটি মেয়েকে রেপ করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, জানিয়েছি যে এগুলো যাতে করে না হয়। দেখুন, পুলিশ প্রশাসন অনেক কিছুই, যেমন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন, আমরা দেখি যে সিভিকরা ওদের যেটা কাজ সেটা না করে রাস্তায় দাঁড়িয়ে মানে কিভাবে তোলা তুলতে হয়, কিভাবে গাড়িতে হাত পেতে টাকা নিতে হয়, সেগুলো আমরা দেখেছি। কিন্তু মানে সমাজের সুরক্ষার দিক দিয়ে মানে কোনো কিছুই আমরা দেখতে পাই না। পুরোটাই বলতে চাইছো নীতির থেকে দুর্নীতি বেশি? দুর্নীতি বেশি, হ্যাঁ। আচ্ছা, এই এলাকা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু আমার এলাকাতে না, চারিদিকে। মেয়েটাকে যে এই যে এতটা নির্মম ভাবে মারা হলো, এতটা আক্রোশের শিকার হলো মেয়েটা, এর পিছনেও কি কোনো দুর্নীতি রয়েছে বলে, কোনো দুর্নীতির পর্দা ফাঁস করে ফেলতে পারতো, সেই ভয়েই কি? আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ এর আগেও 2021 সালেও নাকি উনি কোনো একটা কাণ্ডে ধরা পড়েছিলেন, তাকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মানে উনি দৌড়িয়েছেন, পিছনে পিছনে সাংবাদিকে দৌড়িয়েছে, আরো অনেক কিছুই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে দুর্নীতিগুলো বারবার অনেকে ওনার নামে কমপ্লেন জানিয়েছেন, অনেক কিছুই করেছেন, তাদেরকে এখন লালবাজারে ডাকা হচ্ছে। কিন্তু এই যে আজকে আবার একটা বিল পাস হবে, কিন্তু ভাবতে অবাক লাগে যে আমাদের পশ্চিমবঙ্গে, মানে শুধু পশ্চিমবঙ্গে না, আমাদের ভারতবর্ষে যে আইনগুলো আছে, সেই আইনগুলো যেভাবে ধারা দেওয়া আছে, সেই ধারাগুলো যদি সত্যি সত্যি কাজ হতো, যদি সত্যি সত্যি সেই ধারাগুলোকে মেনে চলা হতো, পুলিশ যদি সেই ডিউটিটা করতেন, তাহলে হয়তো কোনো অপরাধী আর ছাড়া পেতেন না। সব অপরাধীরা আজকে হয়তো জেল খাটতেন বা অপরাধ করার মতন সাহস পেত না। আচ্ছা, তোমার কি কি মনে হয় পশ্চিমবঙ্গের বুকে এখনো কি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, যেগুলো যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হলে পশ্চিমবঙ্গকে আমরা মোটামুটি সেরা তকমা দিতে পারি? দেখুন, প্রথমত এই যে ক্ষমতার দম্ভ, মানে আমি শাসক দলের এমপি বা এমএলএ, আমি যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি, আমি কাউকে ঠাটি চড় মেরে দিতে পারি, লাত মেরে দিতে পারি, বলতে পারি পুলিশের গাড়ি উড়ি দিব বোম মেরে, যেটা অনুব্রত বলতেন। এই যে ক্ষমতার দম্ভ, ক্ষমতার অহংকার, যদি এইগুলো যদি না ছাড়েন এবং এই কথাগুলো যারা বলে তাদেরকে, তাদের জন্য যদি আইনি ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় সব থেকে ভালো হয়। আর পুলিশ যদি কোনো রাজনৈতিক দলের মানে কথা শুনবো, অথচ সাধারণ মানুষের কথা শুনবো না, বা যারা অত্যাচারিত নিপীড়িত তাদের কথা শুনবো না, শাসক দল যেটি বলবেন সেইটি শুনবো, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানে যেটা গণতন্ত্র বলে কিছু থাকবে না, শাসন বলে কিছু থাকবে না। আচ্ছা, পশ্চিমবঙ্গের এই যে সমস্যা যেগুলো রয়েছে, তুমি একজন মহিলা, আবারও ফিরে আসি, এদেশের রাষ্ট্রপতিও একজন মহিলা, তিনিও প্রচুর লড়াই করে জীবনে আজকে এই রাষ্ট্র একদম সর্বোচ্চ শিরোপার সিংহাসনে তিনি বসেছেন। তাই তিনিও একটা পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে আজকে তিনি এগিয়ে এসে এভাবে রয়েছেন। তুমিও সেই লড়াইয়ে, তোমারও লড়াইটা খানিকটা সেরকমই আর কি বলা যেতে পারে। তুমি কি এই ইস্যুগুলো কখনো তার সঙ্গে মিলিত হয়ে তুলে ধরার চেষ্টা করবে? অবশ্যই। আমাদের তো একমাত্র মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, তো ওনাকেও কটূক্তি করতে এই রাজ্যের এমএলএরা ছাড়েননি। আপনারা জানেন, অখিলগিরি গায়ের রং নিয়ে কথা বলেছেন। তো এই রাজ্যের যারা শাসক দলের নেতানেত্রীরা, বলছি যে পুরো মানে শাসকের মানে যেটা ওদের অহংকার, যে আমরা একদম সর্বে সর্বা,
তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের রাষ্ট্রপতি কটূক্তি করতে ছাড়েননি। তো আমরা রাষ্ট্রপতিজিকে, আমাদের শুভেন্দুদা অলরেডি জানিয়েছেন, আমাদের সুকান্তদা জানিয়েছেন, আমরাও মহিলারা একজোট হয়ে অবশ্যই ওনার কাছে যাব, যে আমাদের মহিলা নারী সুরক্ষার জন্য ওনাকে দৃষ্টিপাত করতে বলবো। শুধু নারী যেন, শুধু শুধু নারীরা না, এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ অসুরক্ষিত। আজ দেখুন দুমদাম করে বোম ব্লাস্ট হয়ে যাচ্ছে, শুধু যে রেপ খুন এটাতে না, গুলি চলছে, ব্লাস্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমরা দেখছি সাদ্দামের বাড়ির নিচে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দিয়ে সে তিস্তা নদী, মাতলা নদী হয়ে পরে বাংলাদেশ চলে যাচ্ছেন। এই যে ঘটনাটা, পশ্চিমবঙ্গের বুকে যত ক্রাইম করে পশ্চিমবঙ্গে স্থায়ী পাওয়া যায়, এখানে এসে পরে তারা গা ঢাকা দিয়ে দেবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে সেটা আশ্রয় দেয়? হ্যাঁ, অবশ্যই, আমার তো সেইটাই মনে হচ্ছে। কারণ এই যে সাদ্দামকে, শাহজাহান, এরা কারা? এত দুর্নীতি, তা সত্ত্বেও আমাদের রাজ্যের নেত্রী কি করছেন? ওনাদেরকে কিভাবে বাঁচানো যায়। আমরা দেখলাম এই সন্দীপ ঘোষের কাণ্ডেও 21 জন আপনার উকিলকে নিয়োগ করা হয়েছে। কাদের টাকা? সাধারণ মানুষের টাকা, গরিব মানুষের, জনগণের ট্যাক্সের টাকা। তো এই যে আড়াল করার যে প্রতিভাগুলো মুখ্যমন্ত্রী যেগুলো দেখাচ্ছেন, সেগুলো থেকে মানুষ এখন উপলব্ধি করছেন যে কোন সরকারকে আমরা মানে ক্ষমতা দিয়েছি, কোন সরকার আজ এই জায়গায় থেকে পরে মানুষকে একদম মানে শাসনের নামে শোষণ করছে। আচ্ছা, তুমি দেখছিলাম কদিন আগেই ওই সোশ্যাল মিডিয়াতে মাঝরাত্রে বেশ একটা ঘটনা নিয়ে তুমি লাইভে এসেছিলে। তো এরকম কি মানে আগেও কি এরকম ঘটতো কখনো, তুমি যখন ছিলে, বা এখন এই যে প্রতিবাদী সত্তা তোমার মধ্যে, হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে তুমি লাইভ চলে আসলে এবং ঘটনার প্রতিবাদ জানালে, তুমি তোমার বক্তব্য রাখলে, তোমার কথাটা তুমি রাখলে, এগুলো কি আগেও ছিল নাকি এখন পরিবর্তিত? মানে যেহেতু তুমি একজন উদাহরণ হিসেবে উঠে এসছো, সেই জন্য এই প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম। দেখুন, আমি ছোট থেকেই প্রতিবাদী। আমি মানে আমার বাপের বাড়িতেও আমি প্রতিবাদী ছিলাম, এবং বিয়ের পরেও আমি আমার সংসারে, আমার সমাজকে আমি প্রতিবাদ করেই বড় হয়েছি। মানে আমাদের সব সমাজে যেটা হয় আর কি, মানে ভাসুরের নাম বলা যাবে না, নামের অক্ষরটাও শুদ্ধ বলা যাবে না, মানে হয়তো তার নামের সাথে কোনো অক্ষর চলে এলো সেইটাও বলা যাবে না, মানে এরকম। তখন আমি বলেছিলাম, দেখুন, যদি আমাকে যদি কথা বলতে হয়, একটা তো অক্ষর চলে আসবে, তাহলে তো আমাকে কোথায় বলা চলে, আমি কি ইশারাতে কথা বলবো? মানে এরকম করে মানুষকে বুঝিয়ে আমার গ্রামের মানুষকেও আমি অনেকটা বুঝাতে পেরেছি। মানুষ এখনো মানে এখন যেটা আগে যেটা ছিল আমার গ্রাম, এখন তার থেকে অনেক ভালো। মানে অনেক মানুষ আছে যারা দেখে শিখে, কেউ হয়তো আগে থেকেই শিখে থাকে, বা নিজের মানসিকতা চেঞ্জ করে পরে তারা সেই জায়গায় নিজেদেরকে ঠিকঠাক করে নিতে পারে। তো আমি ছোট থেকেই প্রতিবাদী, এখনো প্রতিবাদ করে যাচ্ছি। আর যখন আমি প্রথম যখন পার্টির কাজে নামলাম, সেই সময় তো আমাদের ফোন ছিল না এতটা, মানে ফোন ইউজ করতেও আমরা জানতাম না। তো তখন হয়তো লাইভে বলুন বা ভিডিও করে শেয়ার করা বলুন, এগুলো আমাদের মানে জানা ছিল না। আর এখন অনেক কিছুই জানি, এখন অনেক কিছুই, তাও এখনো পর্যন্ত অনেকটাই জানি না, এখনো কাছে আছি মোবাইলে। তো প্রতিবাদ করে যায় যেরকম ভাবে হোক, রাস্তায় ঘাটে, হসপিটালে গিয়েও প্রতিবাদ করেছি। হয়তো কেউ লাইনের আগে চলে যাচ্ছে, তাকে বলছি, দেখুন আমরা দাঁড়িয়ে আছি, আপনারা আগে কেন চলে যাচ্ছেন, এরকমও করেছি, প্রতিবাদ করেছি, সব জায়গাতেই প্রতিবাদ করেছি। তো তোমাকে কখনো গ্রামের কোনো মেয়ে এসে বলেছে, চন্দনাদি তুমি আমাদের প্রেরণা, তোমাকে দেখে আমরা প্রতিবাদ করা শিখেছি, এরকম কখনো শুনেছো? হ্যাঁ, শুধু আমার গ্রামে না, আমার মানে পুরা পশ্চিমবঙ্গের মানুষের যেভাবে আমি ভালোবাসাটা পাচ্ছি এখনো পর্যন্ত, এটা একটা ভাগ্যের ব্যাপার। সত্যি আমার বাবা মা খুব ভালো কাজ এক সময় বা আগের জন্মে করেছিলেন, সেই আশীর্বাদ হয়তো আমার উপরে ফলিছে। তো আমি সত্যি খুব ভাগ্যবান। আমাকে মানুষ এতটাই ভালোবাসে, যেখানেই দেখেন আমাকে, হয়তো এমনও মহিলা আছেন আমাকে জড়িয়ে ধরে বলেন, দিদি আপনার লড়াইকে আমরা কুর্নিশ জানাই, আপনাকে আমাদের খুব ভালো লাগে, আপনার লড়াইকে ভালো লাগে। তো এটা দেখে মানে কি বলবো, গর্বে বুকটা ভরে যায়। লড়াই করার জোর পাও তাই? হ্যাঁ, তখন আরো লড়াই করার জোরটা, মানসিকতা বেড়ে যায়। তোমার মতন যে প্রতিবাদী মেয়েরা এই বাংলাতে রয়েছে, যারা প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে তাদের অস্তিত্বের জন্য, বাঁচার জন্য, নিরাপত্তার জন্য, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মনের জোর রাখবেন এবং সত্যিটাকে সত্যি বলবেন, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখবেন, এটুকুই বলবো। আর মনের জোরটা সব থেকে বড় জোর, মানসিকতা থাকা দরকার, তাহলেই লড়াইটা লড়তে পারা যাবে। অনেক ধন্যবাদ দিদি, তোমার ভীষণ ব্যস্ততার মধ্যে থেকে তুমি আমাদেরকে এত সুন্দর সহজ ভাষায় সমস্ত কিছু বললে। খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে। আমরা প্রশ্ন উত্তরের থেকেও গল্প বেশি করলাম, বেশ ভালো লাগলো। তোমার লড়াইয়ের গল্প শুনলাম।
আমার বিশ্বাস আমাদের আজকের এপিসোড যারা দেখছেন, যে সমস্ত মেয়েরা দেখছেন, যে সমস্ত মায়েরা দেখছেন, যে সমস্ত বোনেরা দেখছেন এবং আরো প্রত্যেকে দর্শকে সকলে যারা দেখছেন, তারা নিশ্চয়ই আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেলেন, লড়াই করার একটা জোর পেলেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।